আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ভালো আছো সবাই, এবং সবারই এক ধরনের কর্মব্যস্ততা এখন কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। কারণ আমাদের সব প্রতিষ্ঠানই আসলে স্বাভাবিক কার্যক্রমে ধারায় ফিরে আসার চিন্তা ভাবনা করতেছে। একটা শিক্ষা বছর অতিক্রান্ত হতে যাচ্ছে, আমরা শেষের দিকে। আমাদের চিন্তা করতে হচ্ছে কখন পরীক্ষা নিতে হবে। তো পরীক্ষা যখনই হোক, পরীক্ষা 1-2 মাস পিছনে গেছে, এই ধরনের নজিরও আছে। আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় সেশন জট নতুন কিছু না। তো যাই হোক না কেন, আমাদের এই সিলেবাসটা শেষ করতে হবে, আমাদের বই শেষ করতে হবে। আমাদের যে মানে জাতীয় কারিকুলাম অনুযায়ী যে এসএসসি এইচএসসি এই যে 12 বছরের যে পড়াশোনার যে ধাপটা, এটা তো তোমাকে শেষ করতে হবে। তো সেই প্রস্তুতি তোমাকে রাখতে হবে। তুমি যত পারো এই অবসর বা যখনই সময় পাও প্রচুর বই পড়বে। তুমি শুধু মোবাইলে গেম খেলা বা অন্যান্য কিছু কর্মকাণ্ড থেকে মানে বাইরে এসে মোবাইলের মাধ্যমেও যে পড়া যায়, যতটুকু সময় থাকবে, যদি এটা চোখের জন্য অনেক ক্ষতিকর এবং আমাদের মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশকে কিন্তু মোবাইলের অতিরিক্ত ব্যবহার বাধাগ্রস্ত করে, এগুলো তোমরা জানো। তারপরও আমাদের এই অংশে আমরা কিন্তু মোটামুটিভাবে শেষের দিকে চলে আসতেছি। আমাদের গত দিনের যে এটা ছিল অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র রাজনৈতিক দল, ওইটা আমরা শেষ করে আমাদের দ্বিতীয় অংশে যে নির্বাচন, আজকে নির্বাচন নিয়ে পড়ব। দেখো, এই অংশে যদি একটা প্রশ্ন হয়, তাহলে সেই প্রশ্নের একটা গ নাম্বারে থাকবে তোমার গণতন্ত্র, ঘ নাম্বারে থাকবে নির্বাচন। এটাই সাধারণত হয়, নির্বাচন অথবা রাজনৈতিক দল। তবে অধিকাংশ ক্ষেত্রে নির্বাচন থাকে, কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে নির্বাচনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, এবং গণতন্ত্রের প্রেক্ষাপটে গণতন্ত্রকে টিকিয়ে রাখে হচ্ছে নির্বাচন। এই প্রশ্নটা কিন্তু তোমার বইতে সুন্দরভাবে দেওয়া আছে যে গণতন্ত্র নির্বাচনের সম্পর্কে। এটার জন্য আলাদা নোটসের প্রয়োজন নাই। কিছু কিছু বিষয় তোমার বইতে এত সুন্দরভাবে দেওয়া আছে। আমাদের যারা এই পুস্তক যারা প্রণয়ন করেছেন, রচনা করেছেন, হ্যাঁ, এনারা কিন্তু আমাদের শীর্ষস্থানীয় যারা এই বিষয়ে বিদগ্ধ পণ্ডিত বাংলাদেশের, ওনারা অত্যন্ত সুন্দরভাবে এগুলো পয়েন্ট আকারে তোমার সামনে তুলে ধরছেন। এর জন্য আলাদা নোটসের প্রয়োজন নাই, ওইটা মুখস্থ করলেই হবে। যেমন গণতন্ত্রের মৌলিক বিষয় কি, এটা কিন্তু এই প্রশ্ন অসংখ্যবার পরীক্ষা আসছে এমসিকিউতে। তাহলে গণতন্ত্রের মৌলিক বিষয় নির্বাচন। এখন নির্বাচনটাই বাকি। হ্যাঁ, আমরা সারা পৃথিবীতে যে নির্বাচন ইয়েটা দেখি, হ্যাঁ, এবং নির্বাচন নিয়ে অনেক অসন্তোষ দেখি আমরা। বিশ্বের যত ভালো গণতন্ত্রের দেশই হোক না কেন, নির্বাচনী এই যে প্রথাটা, এই যে গোপন ব্যালটে ভোট এবং জনগণের প্রতিনিধির মাধ্যমে যে শাসন করা, এই সবই কিন্তু সেই মানে গণতন্ত্রের যে মূল কথা। হ্যাঁ, নির্বাচন গণতন্ত্রের মৌলিক বিষয়, এবং নির্বাচন হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে তোমার রাজনৈতিক দলগুলো তাদের যে প্রার্থী, সেই প্রার্থীগুলোকে কি করে, নাগরিক কর্তৃক তারা আইনসভায় যায়, এই প্রক্রিয়া। অর্থাৎ জনগণ যেই প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতিনিধিদেরকে বাছাই করে, সেই প্রক্রিয়াটাকে আমরা নির্বাচন বলতেছি। এই নির্বাচনের সাথে গণতন্ত্রের অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র আসলে তার যে কার্যকর হয় না। হ্যাঁ, গণতন্ত্র উপরে উপরে থাকবে, কিন্তু সেটা আসলে ওইটা মানে সুষ্ঠুভাবে চলবে না। হ্যাঁ, যেমন নির্বাচনের ভিতর আরো একটা বিষয় আছে, যে নির্বাচনের মাধ্যমে কিন্তু জনগণ তার অধিকার ফিরে পায়। এখানে বইয়ে একটা কথা বলা হচ্ছে যে জনগণ যে ক্ষমতার উৎস, এই অধিকারটা জনগণ আর অন্যান্য জায়গায় পাক বা না পাক, নির্বাচনের মাধ্যমে অন্তত তারা ফিরে পায়। এবং ওখানে জনগণের যে সার্বভৌমত্ব কথাটা আছে, জনগণের সার্বভৌমত্ব অর্থাৎ চরম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, জনগণের পিপলস পাওয়ার, হ্যাঁ, জনগণের সার্বভৌমত্ব যে গণতন্ত্রের যে মূল বিষয়, সেই জনগণের সার্বভৌমত্বটাই আসলে এই নির্বাচনের মাধ্যমে কিন্তু মানে পরিস্ফুট হয়, বা নির্বাচনের মাধ্যমে জনগণ তার সেই অধিকারটাকে প্রয়োগ করে।
তাহলে নির্বাচনের গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ সুষ্ঠু একটা নির্বাচন ছাড়া আসলে গণতন্ত্র এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, গণতন্ত্রের ভিত্তিটাই হচ্ছে নির্বাচন। এখন জনগণের প্রতিনিধির মাধ্যমে দেশের শাসন কার্য পরিচালিত হবে, অর্থাৎ নির্বাহী যে কর্মকাণ্ড সেটা জনগণের ইচ্ছা অনিচ্ছা এবং জনগণের জনমতের প্রতিফলন এর মাধ্যমে জনগণের প্রতিনিধিরা সেই জনগণ যা চায় সেই কাজটাকে বাস্তবায়ন করবে। এর জন্য দরকার হচ্ছে নির্বাচন। এই নির্বাচন মানে যারা ভোট দিচ্ছে, অর্থাৎ সার্বজনীন প্রাপ্তবয়স্কে সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন মানে কি? অর্থাৎ নারী পুরুষ এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যারাই প্রাপ্তবয়স্ক 18 বছরের উপরে তারা কিন্তু ভোট দিবে। এই যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভিত্তিতে ভোটাধিকার, এই যারা এই ভোটটা দিচ্ছে তাদেরকে আমরা ভোটার বা নির্বাচক বলতেছি। এবং একটা দেশে তো অনেক নির্বাচক হয়। হ্যাঁ, এই যে ভোটার তালিকা করা হয়, তো সমস্ত দেশের যে নির্বাচক বা ভোটারদের একত্রে আমরা বলতেছি নির্বাচক মণ্ডলী। এইখানে এই অধ্যায়ে ছোট 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 অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্ন 1-2 মার্কেও আসে। অনেক সময় দেখা যাচ্ছে তোমার উদ্দীপক খুব ভালো হয়েছে, তুমি পারতেছো, কিন্তু ওই 1-2 মার্ক এটা তুমি পারতেছো না, যার ফলে তোমাকে ওই উদ্দীপক থেকে সরে আসতে হয়। তাহলে তুমি ছোট প্রশ্নগুলোকে একেবারে অবজ্ঞা করতে পারো না, কারণ ছোট প্রশ্নগুলো তোমার ভালো মার্কস পাওয়ার জন্য সহায়তা করে। যে তোমার উদ্দীপক সবই তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু ছোট প্রশ্নের জন্য তুমি দেখতেছো যে আমার এটা অ্যান্সার করতে পারছি না। তাহলে এই ছোট প্রশ্নগুলো, যে নির্বাচক কাকে বলে, নির্বাচক মণ্ডলী কাকে বলে, মানে সব নির্বাচক বা ভোটারদের একত্রে নির্বাচক মণ্ডলী বলে। আর যিনি ভোট দেন তাকে বলা হয় ভোটার বা নির্বাচক। এবার আসো নির্বাচন পদ্ধতি কত প্রকার। নির্বাচন পদ্ধতি হচ্ছে আসলে 2 প্রকার। এক হচ্ছে প্রত্যক্ষ নির্বাচন, আর এক হচ্ছে পরোক্ষ নির্বাচন। এই জায়গাটায় আমি দেখি অধিকাংশ সময় তোমার ছেলে মেয়েরা ওই গণতন্ত্রের সাথে নির্বাচনকে ব্লেন্ড করে ফেলে। হ্যাঁ, তারা ভাবে যে প্রত্যক্ষ গণতন্ত্র বা পরোক্ষ গণতন্ত্র আর প্রত্যক্ষ নির্বাচন পরোক্ষ নির্বাচন এক না। আসলে প্রত্যক্ষ গণতন্ত্রটা গ্রিসে ছিল, এখন আর এটা নাই। এখন সবই পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এখন যেই গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনটা হয়, সেই নির্বাচনে যে 18 বছরের প্রত্যেকে একটা করে ভোট দিচ্ছে, এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে প্রত্যক্ষ নির্বাচন প্রক্রিয়া বলা হচ্ছে। আর পরোক্ষ নির্বাচনটা কেমন? যেমন আমাদের দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, বা সংসদে 50টা যে নারী আসন সংরক্ষিত, সেই নারী আসনে নির্বাচন হচ্ছে, স্পিকার নির্বাচিত হচ্ছে। এইটা হচ্ছে পরোক্ষ নির্বাচন পদ্ধতি, অর্থাৎ জনগণের প্রতিনিধিরা তারা ভোট দিচ্ছে। এবং আমাদের জেলা পরিষদের যে ইলেকশনটা আমরা দেখছি ওইটা পরোক্ষ নির্বাচন বলে, কিন্তু যেটা আমি ব্যালটে গিয়ে সাধারণ জনগণ দিচ্ছে সেইটা প্রত্যক্ষ নির্বাচন। আর জনগণের প্রতিনিধি হিসাবে যারা দিচ্ছে, বিশেষ করে এই নির্বাচন পদ্ধতিটা আমেরিকায় খুব জনপ্রিয়। এখানে একটা ইলেকটোরাল কলেজ বা মধ্যবর্তী নির্বাচন ব্যবস্থা। আমরা দেখি আমেরিকায় নির্বাচন প্রায় 2 মাস ধরে হয়। হ্যাঁ, সেখানে এই যে সামনে নির্বাচন আসতেছে, সাধারণ মানুষজন মানে তাদের যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের কিভাবে ভোট দিবে, তারা ওই যে 50টা স্টেটে তারা একটা সাধারণ ইলেকশন করে নেবে। সাধারণ ইলেকশন করে নিয়ে স্টেটের জনসংখ্যা এবং আয়তন অনুযায়ী তারা বিভিন্ন স্টেটে মানে বিভিন্ন ইয়ে করে রাখছে, যে ধরো ক্যালিফোর্নিয়ার জন্য 27টা, ফ্লোরিডার জন্য 35টা, অ্যারিজোনার জন্য 15টা, এইভাবে করে করে তারা 257 বা 69টা আসন তৈরি করে রাখছে। এখন ওইসব আসনের ভিতরে যারা ইলেক্টেড হয়ে গেছে জনগণের, তারা আবার একটা নির্দিষ্ট ডেটে ভোট দিবে, দিয়ে প্রেসিডেন্ট ইলেকশন করবে। এইটা একটা মানে খুব অদ্ভুত সুন্দর সিস্টেম, যেগুলো হচ্ছে বড় বড় জায়গায় হয়। হ্যাঁ, তো এই যে মধ্যবর্তী নির্বাচনী সংস্থা, ওইটাকে বলে ইলেকটোরাল কলেজ। তোমরা সামনে আমেরিকার ইলেকশনটায় দেখবা এই জিনিসটা, যে জনগণ সরাসরি ভোট দিয়ে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন করে না। জনগণ স্টেট অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচন করে দেয়, সেই সদস্যরা তোমার কি করে প্রেসিডেন্ট ইলেকশন করে। তো এই যে মধ্যবর্তী যে পরোক্ষ নির্বাচন পদ্ধতি, এটা আমেরিকায় আছে। আমাদের বাংলাদেশেও জাতীয় সংসদে যে রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকার নির্বাচন, এগুলো মধ্যবর্তী
এই যে পরোক্ষ নির্বাচন পদ্ধতি, তাই তো। তো আমেরিকার ওইটাকে বলা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনী সংস্থা, যে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে, সেই প্রতিনিধিরা ভোট দিয়ে আবার আরেকজনকে নির্বাচন করলো। এটা হচ্ছে ওই যে মাঝখানের যে সংস্থা, এটাকে বলা হয় ইলেকটোরাল কলেজ, এটা আমেরিকায় বলা হয়। আচ্ছা, এখন এই অধ্যায়টা পড়তে গিয়ে তোমাদের অনেকের এই সব সমস্যা হয় যে তফসিল কাকে বলে, ম্যান্ডেট কাকে বলে, নির্বাচনী এলাকা বা কনস্টিটিউয়েন্সি, এই কথাটা আমরা প্রায় শুনি। কনস্টিটিউয়েন্সি, হ্যাঁ, নির্বাচনী এলাকা। যেমন যশোরে যে আমাদের তোমার এই যে সংসদ সদস্য, আমাদের 5 জন যে সংসদ সদস্য আছে, এদের নির্বাচনী এলাকা কিন্তু আলাদা। এই নির্বাচনী এলাকাকে, বাংলাদেশে 300টা নির্বাচনী এলাকা, এটা কে ঠিক করলো? এটা নির্বাচন কমিশন ঠিক করে, ঠিক আছে। এখন তফসিল কি? নির্বাচন কমিশন এই নির্বাচনের কাজটি করে। নির্বাচন কমিশন, পৃথিবীর সব দেশেই নির্বাচন কমিশন আছে। আমাদের বাংলাদেশেও একটি স্বাধীন, নিরপেক্ষ এবং সাংবিধানিকভাবে এই নির্বাচন কমিশন নামে একটা কমিশন থাকবে। এই কথাটি বলা আছে যে আমাদের সংবিধানে বলা আছে আমাদের দেশে একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে, স্বতন্ত্র। এবং নির্বাচন কমিশনার কে নিয়োগ দিবেন তথা নির্বাচন কমিশনার সহ আরো যারা উপকমিশনার থাকবে, হ্যাঁ, সেই কমিশনারদের রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। এখানে মানে যদিও প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই নিয়োগটা হয়, কিন্তু রাষ্ট্রপতি আসলে সৎ, যোগ্য এবং মানে এই ধরনের প্রার্থী, নিরপেক্ষ, যে যার সুনাম আছে, এই ধরনের প্রার্থীকে নির্বাচন কমিশনের প্রদান করেন, যার সব দলের কাছে এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। এই ধরনের মানুষকে উনি নির্বাচন কমিশনারে নিয়োগ দেন এবং অন্যান্য কমিশনারদেরও রাষ্ট্রপতি নিয়োগ দেন। এই নির্বাচন কমিশনের প্রধান কাজই হচ্ছে তোমার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া এবং দেশে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে, অর্থাৎ ইউনিয়ন, পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন, এই সব ধরনের নির্বাচন, এমনকি সংসদ সদস্যরাও যে রাষ্ট্রপতি বা সংরক্ষিত আসনে যে নির্বাচনগুলো করে, ওইগুলাও আয়োজন করা, লিপিবদ্ধ করা, গেজেট আকারে প্রকাশ করা, এগুলা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনের গঠন ক্ষমতার কাজ খুবই ছোট, কিন্তু এটা তোমার এটা পড়তে কষ্ট হবে না, এটা মনে রাখাও কষ্ট না, যেহেতু আমাদের দেশে এই রাজনৈতিক কাজগুলো অনেক বেশি হচ্ছে এবং আমরা এগুলা দেখতে 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 আমরা বই না পড়লেও অনেকটাই লিখতে পারবো। আচ্ছা দেখো, এখন তফসিল ঘোষণা করে, আসলে এই তফসিল মানে হচ্ছে তালিকা, বিবরণ, হ্যাঁ, এখানে কখন কোন ডেটে কি হবে, এই সম্পূর্ণ তারিখ, হ্যাঁ, এবং কিভাবে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, সব বিবরণ এইগুলা নির্বাচন কমিশন প্রকাশ করে। বিশেষ করে তফসিলে থাকে হচ্ছে যে রাজনৈতিক দলের যে মনোনীত প্রার্থী যারা নির্বাচনে দাঁড়াবে, তারা তাদের যে মনোনয়ন পত্র কবে জমা দিবে, কবে ইলেকশন হবে, এই ডেট গুলো খুব ইম্পর্টেন্ট। তো এবং সেই যে প্রার্থী তালিকা, তারা যোগ্য কি অযোগ্য, আইন অনুযায়ী আসলে তারা নির্বাচন করতে পারে কি পারে না, এই সব বিচার আচার পর্যালোচনা করা। কোনো ধরনের কোনো বিতর্ক যে উনি অযোগ্য, ওনার সম্পদের এই শিক্ষাগত যোগ্যতা নাই, এই ধরনের বিতর্ক হইলেও সেইটার তদারকি করা, নিষ্পত্তি করা, এটা নির্বাচন কমিশনের কাজ। তো তফসিল ঘোষণা করা অর্থাৎ দিন তারিখ, নির্বাচনের ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয় এইগুলা উল্লেখ করে তফসিল ঘোষণা করা, মানে বিবরণী, এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। এখন দেখো, মনোনয়ন পত্র এবং তোমার করা, নির্বাচনী এলাকা সম্পর্কে অনেক সময় বিরোধ হয়। আমাদের যশোরেও আছে, এই যে অভয়নগর আর ওই যে বাঘারপাড়া, এই আসনটা নিয়ে, কেশবপুর নিয়ে অনেক চলছে। তো ওইগুলো নিষ্পত্তি করবে কে? ওইগুলো নিষ্পত্তি করবে হচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সে স্বাধীন এবং নিরপেক্ষভাবে তার ভূমিকা রাখবে এবং এটা সাংবিধানিকভাবে স্বীকৃত, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং নির্বাচন কমিশন নির্বাচন করতে গিয়ে তোমার যে লোকবল তার দরকার, এই লোকবল সে কোথায় পায়? এই লোকবলটা সে নির্বাহী বিভাগের সহায়তা নিয়ে করে, অর্থাৎ সরকারি যে কর্মচারী, তোমরা দেখো স্কুলগুলোতে ওই যে ইলেকশনের যে ভোট কেন্দ্র হয় এবং স্কুল শিক্ষক, সরকারি অন্যান্য কর্মচারী, কর্মকর্তা বৃন্দ, তারা এই ধরনের পোলিং অফিসার হিসাবে কাজ করে। তার উপরে কে থাকে? তার উপরে একজন সহকারী প্রিজাইডিং অফিসার, তার উপরে একটা প্রিজাইডিং অফিসার। একজন ভোট কেন্দ্রে ভোটটা নেয় হচ্ছে একজন প্রিজাইডিং অফিসারের অধীনে,
পোলিং অফিসাররা তারা ভোট টানে, এবং প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, প্রতিটা জেলায় একজন করে রিটার্নিং অফিসার থাকে। ওই রিটার্নিং অফিসার তার কাছে সবকিছু জবাবদিহি করে। রিটার্নিং অফিসার আবার নির্বাচন কমিশনের কাছে জবাবদিহি করে। অর্থাৎ গঠনটা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবা উপরে নির্বাচন কমিশন, এখন এই নির্বাচন কমিশন থেকে প্রতিটা জেলায় একজন করে রিটার্নিং অফিসার আছে। রিটার্নিং মানে তার কাছে ভোটের সবকিছু দেয় অফিসার। সাধারণত জেলা প্রশাসক থাকে, তার রিটার্নিং অফিসার প্রতিটা ভোট কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার নির্ধারণ। প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসারের ওই ভোট কেন্দ্রে আবার সহকারী প্রিজাইডিং অফিসার থাকে। সহকারী প্রিজাইডিং অফিসার, এবং ভোটারের হাতে কালি দেওয়া থেকে শুরু করে ওই তালিকা দেখে দেখে করা, এটা পোলিং অফিসার। হ্যাঁ, পোলিং অফিসার এই কাজটা করেন। এই হচ্ছে তার গঠন ক্ষমতা কাজ। এই গঠনটা এইভাবে হয় নির্বাচনের সময়, ঠিক আছে। এখন এনারা সবই নির্বাহী বিভাগের কর্মকর্তা, অর্থাৎ সরকারি চাকরিজীবী। এখন তাদের যে সিনিয়রিটি অনুযায়ী এইগুলা তারা করে। এখন এই নির্বাচন কমিশন নির্বাচনের যাবতীয় যে মনোনয়নপত্র থেকে শুরু করে ব্যালট পেপার ছাপানো, ভোটার তালিকা প্রণয়ন করা, এই সব কার্যক্রম কিন্তু নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন চালাতে গিয়ে যদি কোনো মানে প্রার্থীর অভিযোগ হয় এটা সেটা, সেইগুলা কিন্তু নির্বাচন কমিশন ইলেকশন ইনকোয়ারি কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন সেটা তদারকি করবে। এরা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে চাকরি করবে, ওই ভোটের যাবতীয় কার্যক্রম। এবং মানে আদালতে নির্বাচন কমিশনের অনুমতি ব্যতীত আদালত কিন্তু মানে এদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। হ্যাঁ, মামলা করতে গেলেও নির্বাচন কমিশনের হয়ে আসতে হবে, ইলেকশন ওই যে ইনকোয়ারি কমিটির মাধ্যমে হয়ে আসতে হবে। এইটা কিন্তু আমরা প্রায় 5 বছর পর পরে দেখে থাকি। এবং নির্বাচন কমিশন উপনির্বাচনও করে, অর্থাৎ কোন একটি আসনে সংসদ সদস্য মারা গেলে 90 দিনের ভিতরে ইলেকশন অবশ্যই করতে হবে। এই ধরনের নির্বাচন উপনির্বাচন করা নির্বাচন কমিশনের কাজ। তাহলে নির্বাচন কমিশনের তফসিল থেকে শুরু করে মনোনয়ন, ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনের যাবতীয় আয় ব্যয় ইত্যাদি সহ, এই যে একেবারে ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে এই যে কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতেছে কিনা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই সব কার্যক্রম কিন্তু নির্বাচন কমিশনের অধীনে হয়। তাহলে আমরা আরেকটা বিষয় হলো যে ম্যান্ডেট, এই কথাটা অনেকে বুঝতে পারে না। ম্যান্ডেটটা কি? ম্যান্ডেট যদি তুমি দেখো, ম্যান্ডেট হচ্ছে ইংরেজির এর অর্থ হচ্ছে যে আজ্ঞা, হ্যাঁ, কমান্ড বা হুকুম। আরেকটা অর্থ আছে, প্রতিটা শব্দেরই অনেকগুলো অর্থ থাকে। এই ম্যান্ডেটটা হচ্ছে জনগণের যে প্রতিনিধিকে যে ক্ষমতা দেয় জনগণ, জনপ্রতিনিধি, তাই না? জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধিত্ব করার জন্য জনগণ তার উপরে যে আস্থাটা রাখে, যে ক্ষমতা দেয়, যে আমরা একে মানে করলাম, একে ম্যান্ডেট দিলাম বা এই দলকে ম্যান্ডেট দিলাম, তারা আমাদের হয়ে কাজ করবে, এই বিষয়টাকেও ম্যান্ডেট বলা হয়। এখন আমরা মোটামুটি ভাবে ছোট ছোট সব বিষয় প্রশ্নে অ্যান্সার করছি। এখন আমাদের এই অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, নির্বাচনী আচরণ বিধি কাকে বলে। এইটা কিন্তু আসলেই কঠিন এবং এই অংশটা তোমার খুব ভালোভাবে পড়তে হবে, কারণ ঘ নম্বরের প্রশ্নটা সাধারণত নির্বাচনের আচরণ বিধি এইটা নিয়েই প্রশ্নটা হয়। ওই নির্বাচনের যে আচরণ বিধি এটা কিন্তু প্রায় 2 পৃষ্ঠা ধরে তোমার অনেক সুন্দরভাবে তোমার বইতে দেওয়া আছে, কিন্তু এটা মনে থাকবে না। এটা যেহেতু তোমার মনে থাকে না, সেই জন্য এটাকে তোমাকে অবশ্যই মানে অত্যন্ত কৌশলে পড়তে হবে। আমি তোমাকে এই নিয়মটা তোমাকে দেখাচ্ছি যে কিভাবে তুমি এটা পড়বা। হ্যাঁ, নির্বাচনের আচরণ বিধি কাকে বলে এই প্রশ্নটা লেখো। আরেকটা হচ্ছে নির্বাচনী অপরাধ, এটাও তোমাকে লিখতে হবে।
একটা হচ্ছে নির্বাচনী আচরণবিধি আর একটা হচ্ছে নির্বাচনী অপরাধ। ঠিক আছে, এখন তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে যে তোমার বইতে যে উদ্দীপক গুলো আসে, আমি উদ্দীপক দেখাবো, সেইখানে তোমরা ওই নির্বাচনী আচরণবিধি আর নির্বাচনী অপরাধ এই দুইটাকে আসলে সূক্ষ্মভাবে বলতে গেলে আলাদা করা যায় না। হ্যাঁ, তো মূলত ওই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করাটাই হচ্ছে নির্বাচনী অপরাধ। নির্বাচনী আচরণবিধি যদি নির্বাচনকালীন সময়ে কেউ লঙ্ঘন করে সেইটাকে আমরা নির্বাচনী অপরাধ বলতেছি। তো নির্বাচনী অপরাধটাকে আরো স্পেসিফাই করা হয়েছে এই কারণে যে তার তো একটা দণ্ড দিতে হবে, সাজা দিতে হবে। কি কি অপরাধ করলে সাজা দিতে হবে সেইটা আইনে উল্লেখ থাকে। এই যে আইনের যে কোড বা আইনের যে ধারাগুলো, এইটা করার জন্যই কিন্তু নির্বাচনী অপরাধের একটা আলাদা করে এর একটা করা হয়েছে। তবে নির্বাচনী যে আচরণবিধি, এই নির্বাচনী আচরণবিধি তোমার বইতে 6টা হেডিং এর ভিতরে দেওয়া হয়েছে, এটা তোমাকে লিখতে হবে। যে নির্বাচনী আচরণবিধি প্রথম হচ্ছে তোমার নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন, এইভাবে তোমাকে লিখতে হবে 1 2 3 4 করে নির্বাচন, এটা অন্তত লিখবা। নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন, এই 6টা তোমাকে অবশ্যই লিখতে হবে। এটাকে আমরা নির্বাচনী আচরণবিধি বলতেছি। ঠিক আছে, অন্যগুলোর সাথে মিশানো যাবে না। এরপরে 2 নাম্বার হচ্ছে তোমার কোন প্রতিষ্ঠানে চাঁদা। চাঁদা বা অনুদান প্রদান নিষিদ্ধ। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে তোমার নির্বাচনী প্রচারণা সংক্রান্ত, এটা অনেক বড়। আচ্ছা, 4 নাম্বার তোমার নির্বাচন প্রভাব মুক্ত রাখা। যেহেতু এটা আইন, তাই না, এই আইনটা আসলে কঠিন। তোমাকে এই আইনগুলো যদি পরীক্ষা অ্যান্সার করতে যাও তাহলে তোমাকে মোটামুটি 100% না হলে 80% তোমার ঠিক রাখতে হবে, এবং তোমাকে অবশ্যই এটা লিখতে হবে। হ্যাঁ, ছোট করে হলেও তুমি লিখবা নির্বাচন প্রভাব মুক্ত রাখা। আর কিছু না পারলেও এই 6টা পয়েন্ট অন্তত লিখতে হবে, প্রভাব মুক্ত রাখা। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ভোট কেন্দ্রে প্রবেশাধিকার। আর 6 নাম্বারটা হচ্ছে তোমার নির্বাচনী অনিয়ম। তাহলে তুমি যদি নির্বাচনী আচরণ বিধির অ্যান্সার করো তাহলে এই 6টা বিষয় তোমার তার ভিতরে থাকতে হবে। যে নির্বাচনী আচরণ বিধি হচ্ছে মূলত এই 6টা বিষয় কে কেন্দ্র করে, সেই 6টা বিষয় হচ্ছে নির্বাচন সংক্রান্ত বিধিবিধান পালন। এই নির্বাচন সংক্রান্ত কি বিধিবিধান, এটা কিন্তু নির্বাচন কমিশন তোমার এটা প্রচারের মাধ্যমে এটা বলে দেয়। হ্যাঁ, জাতীয় টেলিভিশন থেকে শুরু করে পত্রপত্রিকা থেকে শুরু করে নির্বাচন কমিশন এই নির্বাচন সংক্রান্ত বিধিবিধান এটা জনসমক্ষে প্রচার করে। এরপরে হচ্ছে কোন প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান, এইটা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কোন নির্বাচনী প্রার্থী কাউকে প্রতিশ্রুতিও দিতে পারবে না যে আমি নির্বাচনে জিতলে তোমাকে এই ধরনের অনুদান দিব। হ্যাঁ, এই ধরনের কোনো চাঁদাও দিতে পারবে না, কোনো অনুদান, হ্যাঁ, ডোনেশন দিতে পারবে না, এমনকি প্রতিশ্রুতিও দিতে পারবে না। যদি সে করে তাহলে সে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করবে, নির্বাচনী অপরাধের কারণে সে দণ্ডিত হবে। ইলেকশন কমিশন ইচ্ছা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। শাস্তিমূলক ব্যবস্থাটা পরে আসবো। এরপরে নির্বাচনী প্রচারণা, এইটা নিয়ে আমাদের দেশে একদম পাবলিক পর্যায়ে অনেক সংঘর্ষ হয়।
অনেক ধরনের গন্ডগোল আমরা দেখি যে প্রচারণা করতেছে, এই প্রচারণার ভিতরে কিন্তু দেওয়াল লিখনটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং রাস্তাঘাট, এখানে প্রায় 12টা তোমার প্রচারণার যে ক্ষেত্র দেওয়া হয়েছে, যে প্রচারণার ক্ষেত্রে রাস্তাঘাটের উপরে জনসভা করা যাবে না। আচ্ছা, তারপরে পোস্টার, এক প্রার্থীর পোস্টারের উপর আরেক প্রার্থীর পোস্টার লাগানো যায়, যে মোটা দাগে যেগুলা, এমনকি তোমার এই যে মানে অস্ত্রবাদী বা মোটরসাইকেল শোভাযাত্রা নির্বাচনের 12 ঘন্টা আগে এইটা করা যাবে না, এবং কোনো অবস্থায় কোনো বিস্ফোরক বা অস্ত্র বহন করা যাবে না। এই যে বিষয়গুলো, তারপরে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কারো অংশ নিয়ে প্রচারণা করতে পারবে না। সরকারি কোনো ভবন, সার্কিট হাউস, ডাক বাংলা, এইগুলাই বসে কোনো প্রার্থী এই তার নির্বাচনী জনসংযোগ করতে পারবে না। এই যে প্রচারণার দিকটা, এইটা তুমি একটু পারলে বেশি বেশি গুরুত্ব দিয়ে লিখবা। এবং তুমি, আমি বলতেছি যে 100% না হলেও 80% যদি ঠিক রাখতে পারো, বিশেষ করে 6টা পয়েন্ট যদি তুমি আনতে পারো, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। বিশেষ করে আমাদের বাংলাদেশে যেটা দেখা যায় ধর্মীয় উস্কানিমূলক, এই ধর্মীয় উস্কানিমূলক বা কোনো ধর্ম বর্ণ মানে এইগুলা নিয়ে কোনো উত্তেজনা বা এইগুলার কারণে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্গার, এইগুলা কিন্তু করা যাবে না, এগুলা নিষিদ্ধ। এরপরে ভোট কেন্দ্রে প্রবেশাধিকার, এটা আমরা কিন্তু অনেক সময় দেখি যে ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট, হুমকি ধামকি দিয়ে মানে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখা, হ্যাঁ, এই সব কাজগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, নির্বাচনকে তোমার ভোট কেন্দ্রে প্রবেশাধিকারকে অনেক গুরুত্ব আছে। সেখানে কে থাকবে? ভোট কেন্দ্রে থাকবে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, যারা হচ্ছে পুলিশ এবং আনসার, আর থাকবে হচ্ছে প্রার্থীর এজেন্ট। সেখানে আর কোনো লোক ওইখানে থাকতে পারবে না, এটা সম্পূর্ণ গোপন কক্ষে তোমার ভোটটা হবে। এরপরে নির্বাচনকে প্রভাব মুক্ত রাখতে হবে। আমাদের বাংলাদেশে প্রায় নির্বাচনের সময় এই টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ দেখা যায়, মানে প্রচুর টাকার ছড়াছড়ি এবং ভয় ভীতি দেখানো, এই যে অস্ত্র পেশি শক্তির মাধ্যমে ভয় ভীতি দেখানো, এইটা কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচনী অপরাধ। আচরণবিধি লঙ্ঘনটাই নির্বাচনী অপরাধ। তবে নির্বাচনী অপরাধকে তোমার গণপ্রতিনিধিত্ব আইন নামে, গণপ্রতিনিধিত্ব আইন নামে একটা আইন আছে 1972-এর। ওই আইনে আরো স্পেসিফিক করে করা হয়েছে যে এই কাজগুলো করলে তাকে 2 বছরের থেকে 10 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আইনটা এই কারণে ওইখানে আরো স্পেসিফিক করা হয়েছে। আইন সব সময় সুনির্দিষ্টভাবে করা হয়, তা না হলে বিচার কার্য করা অনেক দুরূহ। তো এই কাজগুলোই হচ্ছে। এরপরে নির্বাচনের অনিয়ম কি? যে বিধিমালার কোনো লঙ্ঘন, এই বিধিমালার নির্বাচনী যে বিধিমালার যে লঙ্ঘন, এই লঙ্ঘনটা নির্বাচনী অনিয়ম। তো এইটা থেকে মানে তোমার যে অনিয়ম যদি সরকারি কর্মচারী কর্মকর্তার বিরুদ্ধে আসে, অনেক সময় অভিযোগ হয় প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বা পুলিশ তারা সহায়তা করছে জাল ভোট দেওয়ায়, তখন এইটা নির্বাচনী অনিয়ম। যে সেই তার বিচারটা কে করবে, সেইগুলোর জন্য একটা আলাদা কমিটি করা হয়েছে, ইলেকশন ইনকোয়ারি কমিটি। তার মাধ্যমে তোমার সেইগুলো পরবর্তীতে উচ্চ আদালতে গিয়ে এইগুলার নিষ্পত্তি করা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের। এখন নির্বাচনী যে তোমার অপরাধ, নির্বাচনী অপরাধ 1972-এর যে তোমার যে গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী করা হয়, এই অপরাধ তোমার একদম টপ পর্যন্ত, অর্থাৎ 11টা অপরাধের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটার সাথে নির্বাচনী প্রচারণা, হ্যাঁ, এইগুলার কিন্তু একটা খুব ভালো সম্পর্ক আছে। এবং এই যে ঘুষ দুর্নীতি, হ্যাঁ, এইগুলার কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। মানে এর একটা অংশ হচ্ছে যে ওই যে জাল ভোট দেওয়া থেকে শুরু করে ঘুষ দুর্নীতির মাধ্যমে এই নির্বাচনী অনিয়ম, আরেকটা হচ্ছে এই যে নির্বাচনী প্রচারণা কিংবা কেন্দ্রে বসে মানে এই ধরনের সহিংস কাজ করা, ভোট কেন্দ্র দখল, তারপরে বেআইনি আচরণ, জাল ভোট দেওয়া ইত্যাদি হচ্ছে এইগুলা হচ্ছে মানে দুইটা দিক। এক হচ্ছে দুর্নীতি এবং সেই কি বলবো অনিয়ম, আর হচ্ছে আরেক হচ্ছে নির্বাচনী কেন্দ্রে স্পটে গিয়ে সাধারণ ব্যক্তি যে কাজগুলো করে। তাই নির্বাচনী আচরণ বিধির ক্ষেত্রে আমরা নির্বাচন যে পূর্ববর্তী সময়ে যারা প্রার্থী থাকে
তারা সাধারণত এই আচরণ বিধিগুলো লঙ্ঘন করে। তবে নির্বাচনী অপরাধটা যে কেউ করতে পারে। প্রার্থীর পক্ষ থেকে সাধারণ তার কোনো সমর্থক গিয়েও জাল ভোট দিয়ে আসতে পারে, কিংবা পুলিং অফিসারও অনেক সময় কি বলবো পক্ষপাতমূলক আচরণ করে দুর্নীতিতে লিপ্ত হতে পারে, বা ঘুষ পুলিশ বা এই জাতীয় যারা থাকে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসতে পারে। সেই অভিযোগের জন্য নির্বাচনের যে ইনকোয়ারি কমিটি আছে বা নির্বাচন কমিশন বরাবর কিন্তু তার প্রতিকার। এটা কিন্তু সাধারণভাবে এই অভিযোগের বা এই বিতর্কের কোনো নিষ্পত্তি হবে না, ওই নিয়মের মাধ্যমে যেতে হবে। এবং এই ধরনের আইন ভঙ্গ করলে তোমার কিন্তু যে ম্যাজিস্ট্রেট থাকে তারা কিন্তু এই নির্বাচনী অপরাধের জন্য তারা ভ্রাম্যমাণ আদালত তারা তাদেরকে আটক করতে পারে। হ্যাঁ, যে জাল ভোট দিচ্ছে বা কেন্দ্র দখল করতেছে ওইখানে গিয়ে তারা সেই বিষয়টাকে আইনে সোপর্দ করতে হয় তাদেরকে। এইগুলো হচ্ছে নিয়ম। তারপরে আস্তে আস্তে আইনি কার্যক্রমের ভিতরে তাদের দণ্ডগুলো কার্যকর করা হয়। তো এইটা হচ্ছে আমাদের নির্বাচনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু সচরাচর দেখে থাকি। বিশেষ করে যে ধর্মীয় বিষয়গুলো, সহিংসতামূলক বিষয়, তারপরে যে কেন্দ্র দখল বা নির্বাচন পূর্ববর্তী বা পরবর্তী যে অনেক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, তো এই বিষয়গুলো কিন্তু তোমার জন্য কঠিন কিছু না, তুমি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে লিখতে পারো। এখন এইটা আমাদের বোর্ডে কিন্তু অনেকবার আসে এই ধরনের প্রশ্ন। এই অধ্যায় থেকে প্রশ্ন হলে এই নির্বাচনের অংশ থেকে প্রশ্ন হবে, একটা অংশ গণতন্ত্র থেকে হবে, আরেকটা অংশ নির্বাচন থেকে হবে। তাহলে নির্বাচনের অংশ থেকে প্রশ্নগুলো কেমন হয় এটা আমি তোমাকে একটু দেখাচ্ছি। যে দেখো, গত বছরের মানে প্রতিটা বছরে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে। যেমন আমার কাছে এই যে টেস্ট পেপার আছে, আমি টেস্ট পেপার থেকে একটা প্রশ্ন দেখাই তোমাকে। দেখো, এখানে দুইটা ঘটনার কথা বলা হচ্ছে। এক হচ্ছে ঘটনা এক, যেটা হচ্ছে ক দেশের আসন্ন নির্বাচনে প্রার্থী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন হামিদা বেগম। এই নারী দীর্ঘদিনে প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় প্রতিষ্ঠানের হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। উক্ত প্রতিষ্ঠানের এবছর সরকার গঠন করার সম্ভাবনা আছে। এইটা ঘটনা এক, যে হামিদা বেগম তিনি নির্বাচনের প্রার্থী হয়েছেন। আচ্ছা, ঘটনা দুইতে কি আছে? ঢাকার একটি খ্যাতনামা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য হিসাবে রাজা মিয়া ও মামুন মোল্লা একই এলাকার প্রার্থী। রাজা মিয়ার সমর্থন জোরালো দেখে মামুন মোল্লা তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালায় এবং নানাভাবে বিশৃঙ্খলা করে। দেখো, নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশন করে। এছাড়া গণতান্ত্রিক দেশে সব জায়গায় কিন্তু একটা নির্বাচনের ব্যবস্থা। তোমার স্কুলেও এই ম্যানেজিং কমিটি নির্বাচন হয়, ওই শ্রমিক পরিষদে নির্বাচন হয়, বিভিন্ন সমিতির নির্বাচন হয়, এগুলো কিন্তু আমরা দেখি। এমনকি দলের অভ্যন্তরেও নির্বাচন হয়। তো দেখো, এইখানে ঘ নাম্বার প্রশ্ন বলছে মামুন মোল্লার আচরণ কোন বিধিকে লঙ্ঘন করেছে, উক্ত কাজের জন্য কোন শাস্তি নেওয়া যেতে পারে। মামুন মোল্লা কি করছে? অপপ্রচার চালিয়েছে এবং বিশৃঙ্খলা করতেছে। তাহলে মামুন মোল্লার যে কার্যক্রম, এটা কিন্তু নিঃসন্দেহে কি, এটা নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করেছে। ঠিক আছে, তাহলে তুমি যখন এটা লিখতে পারবা যে নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করেছে, এবং সেটা গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী তাকে এখন সেই নির্বাচনী অপরাধের জন্য শাস্তি পেতে হবে। তাহলে সে কি করছে? যে তার যে অন্য প্রার্থী রাজা মিয়া প্রতিদ্বন্দ্বী, তার বিরুদ্ধে অপপ্রচার চালাইছে, বিশৃঙ্খলা, এইটা কিন্তু আসলে নির্বাচনী আচরণ বিধিকে সে লঙ্ঘন করছে। যে প্রচারণা সংক্রান্ত যে 12টা আচরণ বিধি আছে, সেই আচরণ বিধিকে সে লঙ্ঘন করছে। এবং কোন আইন অনুযায়ী সে শাস্তি পাবে? গণপ্রতিনিধিত্ব আইন 1972 অনুযায়ী শাস্তি পাবে। এখন তোমাকে এই প্রশ্নের উত্তরে এই যে প্রয়োগের একটা স্টেপ আছে, তুমি তো আইডেন্টিফাই করছো যে আচরণ বিধি লঙ্ঘন, এখানে তুমি 1 মার্কস পেয়ে গেছো। তারপর তুমি বিভিন্নভাবে বর্ণনা করতেছো আচরণ বিধির একটা হচ্ছে নির্বাচনী প্রচারণা, সেইখানে গিয়ে সে মানে প্রচারণায় যে কত কি কি আছে সেই বর্ণনাগুলো তুমি বই অনুযায়ী লিখলা। এরপরে তুমি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যে নির্বাচনী প্রভাব খাটানো, জোর জবরদস্তি করে বাধা সৃষ্টি করা,
বিভিন্ন প্রার্থী সম্পর্কে যে মিথ্যা কথা বলা, এইসব বলে তুমি ব্যাখ্যা করতেছো। তারপরে গিয়ে প্রয়োগ স্টেপে তোমাকে এইভাবে লিখতে হবে যে উদ্দীপকে মামুন মিয়া রাজা মোল্লার বিরুদ্ধে কি করতেছে, তোমার নানা অপপ্রচার চালাচ্ছে, যা আমার পাঠ্য বইয়ে তোমার নির্বাচনী যে আচরণ বিধি এবং গণপ্রতিনিধিত্ব আইন 1972-এর এই জায়গার সাথে মিল রয়েছে। হ্যাঁ, উদ্দীপকে এই জায়গায় সাদৃশ্যপূর্ণ, অতএব বলা যায় কি যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে 1972-এর গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী। এই যে একটা প্রশ্ন, আমি প্রায় প্রতি বছরই বিভিন্ন বোর্ডে প্রশ্ন দিই। যেমন আরো একটা প্রশ্ন আছে, আমি দেখাচ্ছি, রিসেন্টলি এই প্রশ্নগুলো আসছে। যেমন এটা আসছে বরিশাল বোর্ড 16, আকমল সাহেব গত জাতীয় সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি নির্বাচনী প্রচার কার্যে অনেক অর্থ ব্যয় করেন। এলাকায় প্রভাবশালী হয় তার কর্মীরা অন্য প্রার্থীদের ব্যানার পোস্টার নষ্ট এবং সভা সমাবেশ পণ্ড করে। তিনি ভোট চলাকালে অবৈধ ভোট কেন্দ্রে প্রবেশ এবং ব্যালট পেপার ছিনতাই করে নিজ প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে। দেখো আমাদের দেশের একেবারে প্রতিচ্ছবি। তুমি যখনই নিউজ পেপারগুলো দেখবা নির্বাচনের পরের দিন, তুমি দেখবা যে এইরকম মানে একেবারে ব্রেকিং নিউজ আসতেছে যে এই কেন্দ্রে এই হচ্ছে, ওই কেন্দ্রে এই হচ্ছে। এইগুলো সবই কিন্তু এই নির্বাচন সংক্রান্ত। মানে এই নির্বাচনটা তোমার কাছে যত এই মনে হোক না কেন, মানে একটা মানে গণতন্ত্রের মানে থিওরিটি না, বাস্তবে গিয়ে আমরা গণতন্ত্রকে এই জায়গায় হোঁচট খেতে দেখি। সুতরাং নির্বাচনের এই অংশগুলো তোমাকে ছোট ছোট হইলেও পড়ে যেতে হবে। বিশেষ করে আচরণ বিধিটা তুমি অবশ্যই লিখবা। তো এইখানে আমরা সেই অবস্থাটাই দেখতেছি যে আকমল সাহেব তার এই যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করতেছেন, তার প্রভাব খাটাচ্ছেন, হ্যাঁ, যে সে নির্বাচনকে প্রভাব মুক্ত রাখতে হবে, এই অংশে গিয়ে কিন্তু এবং প্রচারণার সময় তিনি কিন্তু অপরাধ করতেছেন এবং তিনি পেশি শক্তি এই যে ভয়ভীতি প্রদর্শন করতেছেন এবং উনিও এই গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুযায়ী কিন্তু উনিও শাস্তিযোগ্য অপরাধ করতেছেন। তো এইগুলো হচ্ছে তোমাকে প্রশ্নটা ছিল আকমল সাহেবের কর্মকাণ্ড যোগ্য উপযুক্ত প্রতিনিধি নির্বাচনের প্রতিবন্ধক। হ্যাঁ, অবশ্যই প্রতিবন্ধক। এইভাবে তো ইলেকশনই মানে আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন করতেছেন এবং এইভাবে প্রতিনিধিত্ব করতেছেন এবং পাশে এইভাবে যদি চলতে থাকে তাহলে গণতন্ত্র কিন্তু বিকশিত হবে না এবং গণতন্ত্র একটা প্রতিবন্ধকতার ভিতরে পড়বে। তাহলে নির্বাচন আর গণতন্ত্রের যে সম্পর্ক, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই অংশটা হোমওয়ার্ক করে আমাকে দেখাবে। আমি হোমওয়ার্ক ছোট দেই, কিন্তু তোমাকে এই নির্বাচনী আচরণবিধি এবং গণপ্রতিনিধিত্ব আইন এইটাও সুন্দর করে করতে হবে। তোমরা যারা আর একটু বেশি কাজ করতে চাও তারা এই নির্বাচনী আচরণ বিধিটাও আমাকে হোমওয়ার্কের মাধ্যমে দেখাবা। এবং তুমি যদি টেস্ট পেপার গুলো দেখো যে অবশ্যই গণতন্ত্র নিয়ে প্রশ্ন হলে খ নাম্বারে চলে আসছে নির্বাচন, কারণ একটাকে আর আরেকটা থেকে আলাদা করে কোনো গণতন্ত্র কল্পনা করা যায় না, তাই না? গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল অর্থাৎ সচেতন নাগরিক গোষ্ঠী এবং এই গণতন্ত্রকে সুষ্ঠু ধারায় প্রবাহিত করার জন্য জনগণকে তার সার্বভৌম ক্ষমতা অর্থাৎ সে যে ক্ষমতার অধিকারী সেইটাকে অধিকারটাকে ভোগ করার জন্য নির্বাচন হচ্ছে অপরিহার্য। ঠিক আছে, তোমাদের যদি প্রশ্ন থাকে আমাকে অন্য সময় করতে পারবা। তো ভালো থাকো এবং বাড়ির কাজগুলো করবে। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। অধ্যায়টা ছোট, আমরা পরের দিন জাতিসংঘ ওই অধ্যায়টা শেষ করব। এটা একটু বড়, এটা করবা, এটা বিশ্ব পরিচয়ের একটা অংশ। তো ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আলাদা মনে হচ্ছে। একদিনে এত পড়ালে